সরে যান। কি হচ্ছে? হঠাৎ ফেটে ওঠে বোম। হরিশবাবু সবে বিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, কিছুটা দূরেই ছিল। হরিশবাবুর নিজের ভাইয়ের মেয়ের বিয়ে, পাশে ফেটে উঠেছে বোম। হরিশবাবু হার্টের পেশেন্ট, হাত ধরে সেখানেই বসে পড়ে। হরিশবাবু, হরিশবাবু, আপনি ঠিক আছেন? ঠিক আছেন আপনি? সবাই ছুটে যায় হরিশবাবুর কাছে। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো ওখানে? কিন্তু ততক্ষণে হরিশবাবুর জ্ঞান চলে গেছে। হরিশবাবুকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে হরিশবাবুর মৃত্যু ঘটে। অরুণ কাজ করে একটি আইটি সংস্থায়। ওর পোস্টিং পুনেতে। ও খবর পায় ওদের বাড়িটা বেচা চলছে। পুনে থেকে তৎক্ষণাৎ কলকাতার ফ্লাইট ধরে ও ভাবে ওর যাওয়া উচিত। বাবা মা দুজনই গত হয়েছে, প্রায় 10 বছর হয়ে গেল। বাড়িটা বেচার কথা অনেকদিন ধরেই চলছিল। বাড়িটা প্রায় ভুতুরে বাড়ি হয়ে গেছে, ওটা রেখে আর লাভ নেই। যা বাবা তাই কাজ। অরুণ একটি টিকিট কেটে নেয় কলকাতা যাওয়ার এবং বেরিয়ে পড়ে কলকাতার জন্য। সত্যি কত স্মৃতি, ছোটবেলায় সেখানেই দুর্গাপুজো কাটানো, আজ সেই বাড়ি ভুতুরে। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। এককালে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, কত সুন্দর স্মৃতিগুলো আজ সেই বাড়ি কাকা জ্যাঠারা মিলে বেচে দিচ্ছে। সেটাই স্বাভাবিক না? আজ সবাই ফ্ল্যাটে উঠে গেছে। অরুণ নিজেই পুনেতে সেটেল হয়ে গেল, এখানেই ওর বিয়ে হয়ে গেছে। বউ এই আইটি সংস্থায় কাজ করে। ও নিজেই চায় বাড়িটা দেখতে। ওর পুরনো বন্ধুদের সাথে দেখা করারও ইচ্ছে হয়। যারা থেকে গেছে কলকাতায় তাদের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়। অরুণের বাড়ি কলকাতা থেকে একটু দূরে, সোনারপুরের দিকে। ফ্লাইট ধরে ও যখন দমদমে নামে, ও ঠিক করে আগে একবার নিজের বন্ধুর বাড়িটা হয়ে আসবে। রমেশ ও সেই ছোটবেলাকার বন্ধু। রমেশের সাথে ও দেখা করে যাওয়ার পথে। রমেশ থাকে দমদমে। দেখা করে যতক্ষণে ও সোনারপুর পৌঁছায় ততক্ষণে প্রায় অন্ধকার হয়ে গেছে। ওই বাড়িতে আর কেউ থাকে না, তাই ও ভাবে এখানেই কোনো একটা হোটেলে থেকে গেলে সবচেয়ে ভালো হয়। কাকা চ্যাটাদের সঙ্গে সেমন আর সম্পর্ক নেই, কিন্তু তাদের সঙ্গে তো দেখা করতেই হবে। কাল জিনিসপত্র এবং ভাগাভাগি নিয়ে অনেক কথাই রয়েছে। অরুণ যখন একটা হোটেলের খোঁজে আশপাশ ঘুরছে, তখন হঠাৎ একটি চায়ের দোকানে একটি লোকের সাথে আলাপ হয়ে যায়। আর অরুণ চিনতেও পারে এ সেই মানুষ যে অরুণকে ছোটবেলায় অঙ্ক শিখিয়েছিল। অরুণের অঙ্কের টিচার বিপ্লব স্যার। বয়স হয়ে গেছে, কিন্তু অরুণকে দেখে বিপ্লব স্যার চিনে ফেলল। অরুণকে হঠাৎ সামনে পেয়ে বিপ্লব স্যার সত্যি মুগ্ধ হয়ে গেছে। বিপ্লব স্যার আশা করেননি যে অরুণ ফিরে আসবে। বিপ্লব স্যার বলে ওঠেন, আরে অরুণ, কেমন আছো? হ্যাঁ, তোমাকে কতদিন পরে দেখলাম। বাবা, বাড়ির ব্যাপার নিয়ে এসছো নিশ্চয়ই। সত্যি তোমাদের এই ভরচাজ পরিবার এককালে কি ছিল আর এখন কি হয়েছে? কেমন আছো বাবা? অরুণ বলে উঠল, হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ওই আর কি, বয়সকালে যা থাকে লোকে। যাই হোক, তোমার বাড়ির লোকজন ভালো আছে তো? শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। বিয়ে হয়ে একটা বাচ্চাও হয়ে গেল এই 2 বছর বয়স। বিপ্লব স্যার বলে ওঠে, আরে বাবা, তাই নাকি? খুব ভালো খবর, খুব ভালো খবর। তাদেরকে দেখার আর সৌভাগ্য হলো না, শরীর ভালো নেই বুঝলে বাবা। যাই হোক, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তবে এই, তুমি থাকবে কোথায়, কিছু ভেবেছো? অরুণ বলে ওঠে, হ্যাঁ স্যার, সেটাই তো খুঁজছি। এই যে বাড়ির যা অবস্থা, এখানে তো আর থাকা যাবে না। এখানে অবস্থা ভালো না, কদিন ধরে অনেক ঘটনা ঘটছে, তা তুমি থাকলেই বুঝতে পারবে।
ভূত প্রেতের ব্যাপার আছে কিছু। জানি তোমরা বিজ্ঞানের ছাত্র, যদিও আমি নিজেও বিজ্ঞানের ছাত্র। এসব ব্যাপার আমি মানতাম না, তবে বেশ কিছু জিনিস আমরা দেখেছি। যাই হোক, আশপাশের মধ্যেই কোথাও থেকো, ওই বাড়িতে থেকো না, এটা মাথায় রেখো। বিপ্লব স্যারের মুখে এই কথা, যে না ছোটবেলায় বলতো ভূত বলে কিছু হয় না, অরুণের জেদ চেপে যায়। সে থাকলে সেই পৈতৃক বাড়িতে গিয়েই থাকবে। এই মুহূর্তে অরুণ চাইল বিপ্লব স্যারকে কিছু মিথ্যে বলে হালকা আশ্বাস দিতে যে সে ওই বাড়িতে থাকবে না। তাই অরুণ বলে উঠল, না না স্যার, আমি ওখানে থাকবো না। দেখি এদিক ওদিক যদি কিছু পাওয়া যায়। বিপ্লব স্যার বলে ওঠে, চাইলে তুমি আমার বাড়িতেও থাকতে পারো, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি, তুমি যাবে বাবা? অরুণ একটু বিব্রত ফিল করে। ও বলে ওঠে, আরে না না স্যার, আপনি অত চাপ নেবেন কেন? আমি খুঁজে নেবো, ঠিক অসুবিধা হবে না আমার কোনো। এমনিও আশপাশে তো অনেক হোটেল আছে, আমার কোনো অসুবিধা হবে না থাকার। অরুণ যা মাথায় ভেবেছিল যে সেই বাড়িতে গিয়েই থাকবে, ও বাড়ির দিকেই রওনা দেয়। সেই পুরনো রাস্তাঘাট। তবে এখন অন্ধকার হয়ে এসছে। হাতের ঘড়িতে দেখে প্রায় 7:30-8টা বাজে। বন্ধুর বাড়িতে একটু বেশিক্ষণই থাকা হয়ে গেছিল তার। যখন বাড়িতে পৌঁছায়, সে দেখতে পায় বাড়ির আশপাশে রীতিমতো জঙ্গল হয়ে গেছে। বাড়ির যে জানলাগুলো প্রায় সবকিছু ভেঙে পড়ছে। সেই দালানটা দেখে কত জিনিস তার মনে পড়ে ছোটবেলার। বিশেষ করে সেই দালানে দুর্গাপুজোর সময় কত হই হুল্লোড়, কত মজা। আর মনে পড়ে তার বাবার কথা, তার দাদুর কথা। কিন্তু যখন তার নিজের দাদুর কথা মনে পড়ে, তখনই মাথায় আসে সেই বিয়ের রাতটা। তখন অরুণ অনেক ছোট, কিন্তু হঠাৎ একটি জোরে আওয়াজ। আর দাদু, যে অরুণের সবচেয়ে প্রিয়, সে চলে যায় পরলোকে। গা শিউরে ওঠে অরুণের। দুর্গাপুজোটা যেরকম তার কাছে একটি প্রাণের জিনিস, সেরকম তারপর থেকে যখনই বাড়িতে কারো একজনের বিয়ে হয়েছে, বাড়ির লোকের কাছে এবং অরুণের কাছে সবটাই যেন বিভীষিকার মতো। তারপর অরুণ বাড়ির মধ্যে ঢোকার সময় দেখতে পায় দরজায় তালা। অরুণ ভাবে তালার চাবি কার কাছে আছে। তারপরে এখন অরুণ পেছনের দিকে দেখে, পেছনের দিকে আবার দরজা একটি আছে, সেটা খোলা। খুলে যখন ও ভেতরে ঢোকে, ও দেখতে পায় সেই পুরনো রামু চাকর। রামু বসেছিল পিছন ফিরে নিচে, আর ও খাচ্ছিল মুড়ি। হঠাৎ দরজা খোলাতে রামু চমকে উঠে। পেছনে ফিরে যখন দেখে অরুণকে, রামু রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। বাবু, আপনি এসছেন বাবু, আর কিছু বাকি নেই। এই সারা বাড়িতে আমি থাকি, আর কিছু বাকি নেই, সব শেষ, সব শেষ। কাল কাল ওই 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 সুজয় প্রমোটার এসেছিল, বলেছে বাড়ি নিয়ে যাবে। দাদা বাবুরাও তো সব রাজি। এই সাদের বাড়ি সব শোনা যাবে, সব শোনা যাবে, সব শোনা যাবে। রামুকে দেখে অরুণ একটু চমকেই উঠেছিল। ও ভেবেছিল বাড়িতে হয়তো কেউ নেই, এমনি খোলা আছে। অরুণ বলে ওঠে, আরে রামু কাকা যে, তুমি এখনো থাকো এই বাড়িতে? আমি ভাবলাম হয়তো কেউই নেই। দেখো রামু কাকা, সবকিছু তো আর স্থায়ী হয় না, একটা টাইম পরে সেটাকেও ছেড়ে দিতে হয়। তোমার যেমন কষ্ট হচ্ছে, তেমন কষ্ট আমারও হচ্ছে, তাতে কম হচ্ছে না আমার। ছোটবেলার সব স্মৃতি এই বাড়িকে ঘিরেই ছিল আমার। এখনো মনে পড়ে সেই ছোটবেলার স্মৃতিগুলোকে। তা তো বটেই। তা বাবু, কোথায় কোথায় থাকবে তুমি? এখানে তো থাকার জায়গা নাই, কোনো হোটেলে উঠেছ? আমি তো বাড়িতে চলে যাব কিছুক্ষণের মধ্যে। এই যখনই ময়না পড়ে সেই পুরনো দিনের কথা, এই বাড়িতে চইলা আছি, আশপাশে ভূতের মতো ঘুরে বেড়াই। যাই হোক, তুমি কোথায় থাকবা বলো,
একটু হেসে অরুণ বলে ওঠে, ও এই ব্যাপার, তাহলে কি আশপাশের লোক তোমাকেই ভূত ভাবছে নাকি? ওই বিপ্লব স্যার আমাকে অঙ্ক শেখাতো, সেও বলে গেল যে ভূতের উপদ্রব হয়েছে নাকি বাড়িতে। সে ভূতটা কি তুমি নাকি? রামু হঠাৎ একটু ভয়েই বলে ওঠে, না বাবু না, ভূতের উপর তো আজ থেকে না বাবু, অনেকদিন ধরে হয়েছে, যার জন্য তো সবাই সাইরা চলে গেছে বাড়ি, যার জন্য তো প্রমোটার নিয়ে নিচ্ছে বাড়ি, সেমন দামও দিচ্ছে না বাবু। ভূতের উপদ্রব তো সেই তোমার দাদু মারা যাওয়ার পর থেকেই হয়েছে, সবে থেকে তোমার ওই তাকে মেরে বের করে দেওয়া হলো বাড়ি থেকে, তবে থেকেই তো এই ঘটনা। অরুণ এই বিঘা জ্যাঠার কথা শুনে বলে উঠল, বিঘা জ্যাঠা, এই পাগলটার জন্য আমার দাদু সেই রাতে মারা যায়। কেন রেখেছিল বোমটাই পাগলটা কে জানে। পাগল হলে কি হবে, নিশ্চয়ই সম্পত্তির লোভ ছিল হয়তো। তার মাথায় একটু সমস্যা ছিল বটে, সম্পত্তির লোভ ছিল বলবো না, কিন্তু অনেক সময় তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়, তাই তার মধ্যে একটি রাগ তো ছিল বটে। যখন ওই দুর্ঘটনা হয় সবাই সন্দেহ করে বিঘা জ্যাঠাই এই কাণ্ড ঘটিয়েছে, এবং বিঘা জ্যাঠার ঘর থেকে বারুদও পাওয়া যায়, বোম বানাতে জানতো লোকটা। এই আন্দাজ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। ওই যে বাড়ি থেকে বেরিয়ে যায় বিঘা জ্যাঠা, তারপর থেকে আর বিঘা জ্যাঠা ফেরেনি। কেউ খোঁজও করতে চায়নি, কেউ পছন্দ করতো না তাকে, কাজ বাজ করতো না, বাড়িতেই বসে থাকতো। তারপরে যখন দেখা যায় 20-25 দিন হয়ে যাচ্ছে বাড়িতে ফিরছে না বিঘা, লোকে পুলিশে খবর দেয়, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি তাকে। তারপর খোঁজাও বন্ধ হয়ে যায়, সবাই ভেবে নেয় বিঘা মারা গেছে। অনেক পুরনো কথা ওর মনে পড়ছিল বাড়িটা এসে। তারপর রামু অরুণের জন্য রাতের রান্নাটা করে চলে যায়। অরুণ নিজের ব্যাগপত্র রাখে, চেঞ্জ করে সেই যে দালানটা ছিল সেখানে গিয়ে চুপচাপ বসে পড়ে। সেই পুরনো দিনের কথা ওর মনে পড়তে থাকে, কতটাই না সময়ও কাটিয়েছে এই দালানে। আর কিছুদিন পরে এই দালান আর থাকবে না, হয়তো এখানে একটি মল হবে বা আর একটা অ্যাপার্টমেন্ট। সব চলে গেল, সব শেষ। আর নিজের বাড়ি বলতে কিছু রইল না, নিজের শেখর বলতে কিছু রইল না। এইসব জিনিসই ওর মাথায় ঘুরছিল। হঠাৎ বাইরের দরজায় একটা আওয়াজ হয়, কেউ যেন ধাক্কা দিচ্ছে। অরুণ গিয়ে দরজাটাকে খোলে, খুলে দেখতে পায় কেউ নেই ওপারে। ও বলে ওঠে, হ্যাঁ কে? কি হলো? কেউ তো নেই, দরজা নাড়লো কে? মজা করছে নাকি আমার সাথে কেউ? কে কে আছো? অনেকবার ডাক দেওয়াতেও যখন কোনো সাড়া আসলো না, অরুণ ভাবে কোনো বাচ্চা কাচ্চা হয়তো পাড়ার এসে কড়া নেড়ে চলে গেছে। ও হাতের ঘড়িতে দেখে প্রায় 9:30 বাজে। ও ভাবে খেয়ে নেওয়া উচিত। ও দরজাটা বন্ধ করে যেই পেছনে তাকায়, দেখতে পায় সোফায় কে একজন পেছন ফিরে বসে আছে। লম্বা চুল, সাদা হয়ে গেছে। এরকম লম্বা চুল অনেক কাল আগেও দেখেছে, সেই ছোটবেলায়। তারপর যখন ও জিজ্ঞেস করে ওঠে, কে আপনি? কি করে আসলেন ভেতরে? তখন ওই সোফার ওখান থেকে আওয়াজ আসে, সামনে দরজাটা ধাক্কা দিলাম, পেছনের দরজাটা খোলা ছিল, তখন পেছন দিয়ে আমি ঢুকেছি। কেন, নিজের বাড়িতে ঢুকতেও পারবো না নাকি? হ্যাঁ? অরুণ একটু চকমা খেয়ে যায়। নিজের বাড়ি? কে লোকটা? কি বলতে কি চায়? কি আপনার বাড়ি মানে? কি আপনি বলুন তো, সামনে ফিরে কথা বলুন। সে আগন্তুক যখন পেছন ফিরে অরুণের দিকে তাকায়, অরুণের প্রায় পায়ের তলা থেকে মাটি খসে যায়। এ কাকে দেখছে ও? এ তো সেই বিঘা, সেই ছোটবেলায় যেরকম দেখতে ছিল ঠিক সেরকমটাই আছে। সেই চোখে চাউনি, পরনে সেই পাঞ্জাবি, যেদিন বাড়ি থেকে বের করা হচ্ছিল সেই পাঞ্জাবি পরা, এখনো একই রকম আছে। অরুণ হঠাৎ রেগে যায়। ও
ওর মনে পড়ে যায় সেই দুর্ঘটনার রাত, সেই বোম ব্লাস্ট, আর সেই ওর দাদুর মৃত্যু। ও জ্যাঠার দিকে তাকিয়ে জোরে চিল্লে ওঠে, বিঘাজাটা তুমি? আমার দাদুকে মেরে তোমার শান্তি হলো না? নিজের বাবাকে হত্যা করলে তুমি, হ্যাঁ? আর এখন যখন বাড়ি বিক্রি হচ্ছে তখন এসব ভাগ চাইতে? তোমার মতো মার্ডারের কোনো জায়গা নেই এই বাড়িতে। বিঘা রেগে যায়, তৎক্ষণাৎ সোফা থেকে উঠে পড়ে। উঠে অরুণের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কোনো ভাগ চাই না, কোনোদিন চাইও নি, আর চাইও না। তোদের কি মনে হয় আমি খুন করেছি আমার বাবাকে? হ্যাঁ, তোদের মতো স্বার্থপর লোক একটা দেখে নিয়ে এই পরিবারে সবাই তো ধীরে ধীরে আমাকে খুন করছিলিস, এর থেকে একেবারে মেরে ফেললি না কেন? হ্যাঁ, কিছু চাই না, কিছু চাই না আমার। অরুণ আরো রেগে যায়, রেগে জিজ্ঞেস করে ওঠে, তাহলে এতদিন ছিলে কোথায়? হ্যাঁ, মিথ্যে কথা বলছো আমাকে। যেই বাড়ি ভাগ হচ্ছে সেই চলে এসছো মুখ উঠিয়ে। ভাগের নেশা তো তোমার খুব দেখছি। তোরা শুধু ওটাই দেখবি তো, রক্তটা তো একই। সবাই নিজের স্বার্থে সব জায়গায় চলে গেল, নিজেদের বউ বাচ্চা নিয়ে বাইরে। পছন্দর মানুষ শুধু তোর বাবাই ছিল, জানিস তো। ঝন্টু আর মন্টুর কাছে তো আমি দু চক্কের বিষ ছিলাম। আমি একটা সত্যি কথা বলতে এসেছি, কারণ এই বাড়ি আর বেশি দিন থাকবে না। আমারও আর এই সমাজে আর এই পৃথিবীতে থাকার বেশি দিন আর নেই। আমি জানি সম্পত্তির লোভ তোরও নেই, তুই ভালো আছিস, এটা দেখে আমার ভালো লাগলো। যে সত্যি কথাটা তোকে আজকে আমি বলতে চলেছি, এটা তুই জেনে রাখ। সেইবার যখন বাবা মারা যায়, ওই বোম আমি বানাইনি। ও কাজ ঝন্টুর। ঝন্টু তখন একটি বারুদের কোম্পানিতে কাজ করত আর খেলতো জুয়া। জুয়াতে অনেক হারে। ওর পয়সার দরকার ছিল, আর এতটাই টাকা হেরেছিল যে ওকে থ্রেট দেওয়া হয়েছিল যদি না শোধ দিতে পারে ওকে মেরে ফেলা হবে। ও জানতো বাবার হার্টের সমস্যা আছে, ওটা যদি ফাটে ওই আওয়াজে হার্ট অ্যাটাক। যখন দিদির বিয়ে চলছে সেই সময় বোমটা ফাটলো। ওই বোম আমি বানাইনি, আমার কোনো লোভ ছিল না, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তারপর অরুণ দেখতে পায় এই কথা বলতে বলতে বিঘা জ্যাঠা আস্তে আস্তে অন্য ঘরের দিকে যাচ্ছে। অরুণও পেছন পেছন যায়। এই মিথ্যে কথা হতে পারে না। ঝন্টু কাকা বোম? না 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 না, এটা হতে পারে না। ঝন্টু কোনো একটা বাজির কোম্পানিতে কাজ করতো বটে, কিন্তু তখন অরুণ অনেক ছোট। বিঘা বলতে বলতে যখন দ্বিতীয় ঘরে পৌঁছায়, হঠাৎ যখন অরুণ সেই ঘরে ঢোকে, দেখতে পায় কেউ নেই। বিঘা নেই ওখানে। ও ও হাওয়ার সাথে মিলিয়ে গেছে মনে হচ্ছে। ও ডেকে ওঠে, বিঘাজাটা, বিঘাজাটা, কোথায় গেলে তুমি? বিঘাজাটা, বিঘাজাটা। অরুণ কাউকে আর দেখতে পায় না, কিন্তু অরুণ পাগলের মতো খুঁজতে থাকে। সত্যি বিঘা তো নেই। অরুণ ভাবে ও কি স্বপ্ন দেখছিল। ও ও কাউকে দেখতে পায় না, ডাকতেই থাকে। হঠাৎ ওর একটি টেবিলে পায়ে লেগে হঠাৎ ও পড়ে যায়, আর পড়ে হঠাৎ ওর চোখটা খুলে ওঠে। ও দেখে ও তো বারান্দাতেই বসে আছে, কেউ ডাকেনি, কেউ কিছু করেনি। ও কি বারান্দায় ওই দালানে বসেই ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ তাই তো, ওখানে কেউ নেই। অরুণ ভাবতে থাকে রে কি দেখলো স্বপ্নে। তখন ও দেখতে পায় প্রায় ভোরের আলো ফুটে উঠেছে, লোকজন আসবে। ও দালানেই বসে আছে। ও তাড়াতাড়ি উঠে সব জিনিসপত্র ঠিক করে। তখনই কড়া নাড়ার আওয়াজ। ও শুনতে পায় দরজার ওপারে হই হুল্লোড় চলছে। ও গিয়ে যেই দরজাটা খোলে, ও সামনে দেখতে পায় ঝন্টু কাকা, মন্টু কাকা সবাই পরিবার নিয়ে চলে এসছে।
আচ্ছা ঝন্টু কাকা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কর না। কি হয়েছে? বল বল বল। না মানে, তুমি কি ওই যখন বিঘাজাটাকে বের করে দেওয়া হয় না বাড়ি থেকে, তো তুমি কি তখন জুয়া খেলতে? ঝন্টু হঠাৎ একটু ভয় পেয়ে যায়। কি জিজ্ঞেস করছে ওই প্রশ্ন? তখন ও অনেক ছোট। ঝন্টু বলে ওঠে, জুয়া? না, আমি কোনদিন জুয়া খেলি? জুয়া কেন খেলতে যাবো? তোর কি মাথাটা গেছে? জুয়া, আমাদের পরিবারে কেউ জুয়া খেলে না। আচ্ছা ঝন্টু কাকা, বলছি বিঘাজাটা কোথায় বলতে পারবে? বিঘা তো মনে হয় মারা গেছে। ওর খোঁজ করার চেষ্টা করা হয়েছিল, আমরা পুলিশে খবর দিয়েছিলাম। ও মারা গেছে, ও আর বেশি নেই। তুই এসব নিয়ে পড়েছিস কেন? ও একটা চিটিংবাজ, ও একটা মার্ডারার। নিজের বাবাকে হত্যা করে সম্পত্তির লোভে। ভাবতে পারছিস কেমন টাইপের লোক? নিজের ভাই বলতে আমার লজ্জা করে এই বিঘাকে। প্রমোটার আসবে কিছুক্ষণ বাদে, তার সঙ্গে কথা আছে। আমি ডকুমেন্টস গুলো এনেছি, তোরও কিছু সই টই লাগবে, বুঝলি কিনা? চ, ওগুলো নিয়ে বসা যাক। সুজয় প্রমোটার কিছুক্ষণের মধ্যেই চলে আসে। ওরা পেপারগুলোকে রিভিউ করে নেয়। যেখানে যেখানে সাইন করতে বলা হয় সেখানে সেখানে ওরা সাইন করে দেয়। মন্টু অতটা ইন্টারেস্টেড না এইসব ব্যাপারে। সম্পত্তির ব্যাপারেও তার কোনো ইন্টারেস্ট নেই। যা ইন্টারেস্ট ওর লক্ষ্য করলো ঝন্টুর। প্রমোটার চলে যাওয়ার পরে সবাই একসাথে খেতে বসে। খাওয়ার সময় অরুণ জিজ্ঞেস করে, আচ্ছা ঝন্টু কাকা, বলছি ওই তুমি কোনো একটা বাজির ফ্যাক্টরিতে কাজ করতে না, কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে? সে তো অনেক আগেকার কথা। ওই করতাম, বেশি দিন না, 1-1.5 বছর করেছি। ওখানে কাজ করাটা খুবই কঠিন ছিল, কারণ বুঝতেই পারছিস ওই কেমিক্যালগুলো স্কিনের পক্ষেও ভালো না এবং চোখের পক্ষেও ভালো না। সর্বক্ষণ ওই কেমিক্যালগুলোকে নিয়ে নাড়াচাড়া করা খুবই কষ্টকর। তাই আমি 1.5 বছর মতো করেছিলাম। হ্যাঁ। তারপর অরুণ একটা পাল্টা প্রশ্ন করে, তো আচ্ছা ঝন্টু কাকা, এই কেমিক্যাল মিক্স করে তো কোনো এক্সপ্লোশন জিনিসও তৈরি করা যায় তাহলে? এই কথাটা শুনে হঠাৎ ঝন্টুর কেমন একটা খটকা লাগলো। তুই বলতেটা কি চাস বলতো? খুলে বল, তোর প্রশ্নটা কি? এই শুনে অরুণ বলে ওঠে, আরে তেমন কিছু না ঝন্টু কাকা, আমার জাস্ট জানার ইচ্ছা হলো। এই ব্যাপারে তো কোনো আইডিয়া নেই আমার, তাই একটু জিজ্ঞেস করলাম, জাস্ট, আর কিছুই না। তারপর ঝন্টু বলে ওঠে একটু রাগের সুরে, তুই আমার ভাইপো, তুই পুনে থেকে এসছিস, তোর সম্পত্তি বোঝাটা কাজ। আমি জানি না তোর এই কথার কি ইঙ্গিত। আমি বুঝতে পারছি। তোর কি মনে হয় বাবার মৃত্যুর জন্য আমি দায়ী? ওই বাজিটা যেটা ফেটেছিল সেটা আমি ফাটিয়েছিলাম, এই তোর ইঙ্গিত? শোন একটা কথা, তুই অনেক ছোট সেই সময়, পারিবারিক ব্যাপার কিছুই বুঝিস না, এখনো তুই জানিস না। কলকাতার বাইরে থেকে নিজেকে একটু ওভার স্মার্ট মনে করছিস তুই, আর কিছুই না। যে জিনিস না তোর জানা, সেই জিনিসে না ঢোকাই ভালো। তোর বাবা যদি বেঁচে থাকতো, তাহলে এই যে আজকে তুই আমাকে যে আরোপটা দিচ্ছিস, তার জন্য অবশ্যই তুই কোনো শাস্তি পেতিস। যাই হোক, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না এই খাবার টেবিলে। এই শুনে অরুণ ঝন্টু কাকাকে শান্ত করার জন্য বলে ওঠে, আরে না না ঝন্টু কাকা, আমি তোমাকে কোনো আরোপ দিচ্ছি না, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করলাম। আমি এত কিছু ভাবি, মানে আমি এত কিছু ভেবেই বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করলাম তোমাকে। তারপর ঝন্টু এবং অরুণের মধ্যে আর কোনো কথা হয়। কে? অরুণের বেশ সন্দেহ হলো। ও কিন্তু একবারও বলেনি যে ঝন্টু কাকা তুমিই দায়ী, কিন্তু হঠাৎ ঝন্টুর এরকম ব্যবহার ও আশা করেনি। ওর জিনিসটা ঠিক লাগলো না। একটা মানুষ আছে যে সেই সময়কার ঘটনা পরিষ্কার তাকে বলতে পারবে, আর সে কোনো পক্ষ নেবে না। কারণ বলা যায় না
মন্টুকে যদি জিজ্ঞেস করে, সে ঝন্টুর পক্ষই নেবে। সেই মানুষটা আর কেউ না, সে হলো বিপ্লব স্যার, যার এই সম্পত্তির প্রতি লোভ তো দূরে থাক, ভালোবাসা ছিল। তাই তার থেকে যদি আসল ঘটনাটা শোনা যায়, সেটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। ঠিক বিকেলবেলা নাগাদ বেরিয়ে পড়ল বিপ্লব স্যারের সঙ্গে দেখা করতে। বিপ্লব স্যারের বাড়ি বেশি দূর না। সোনারপুর শহরটা সত্যি কতদিন বাদে সে এসেছে। অনেক ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, অনেক ফ্ল্যাট উঠে গেছে, বড় বড় কমপ্লেক্স উঠেছে। অরুণ ঠিক করলো ওর যখন রিটায়ার করে যাবে, ওই সোনারপুরে এসেই নিজের বাকি জীবনটা কাটাবে। সত্যি বাঙালির একটা কলকাতার সঙ্গে আলাদাই টান আছে, হয়তো মাতৃভাষার টান। যে কথাটা ও শুধু বাড়িতেই বলতে পারে, আজ ও বাইরে বেরিয়েও সবার সঙ্গে বলতে পারছে সেই বাংলা ভাষা। তারপর ও যখন বিপ্লব স্যারের বাড়িতে পৌঁছায়, দরজা দেখে ভেতর থেকে বন্ধ। ও কলিং বেল বাজায়। কলিং বেল বাজানোর পরই যখন দরজা খোলে, সামনেই দেখে বিপ্লব স্যার দাঁড়িয়ে আছে। আসো আসো অরুণ বাবু, আসো আসো আসো, খুব ভালো করেছো। তোমাকে তো সেদিনই বললাম তুমি এসো আমার বাড়িতে। আসো, এই বাড়িতে এখন আমি একাই একটা জীবন কাটাচ্ছি। একটা কাজের লোক আছে বটে, সে দেখাশোনা করে। বসো বসো, বলো কি খবর? কেমন লাগছে আমাদের এই সোনারপুর? পুনের মতো নাকি পুনের থেকে খারাপ? কোথায় পুনে আর কোথায় এই কলকাতা, দুটোই আলাদা। ওখানে থাকি কাজের সূত্রে, আর এটা তো আমার নিজের বাড়ি, নিজের জায়গা, যেখান থেকে ছোট থেকে বড় হওয়া পুরো এখানেই। অবশ্যই এই জায়গাটাই আমার কাছে সবার আগে। সেই শুনে বিপ্লব স্যার বলে ওঠে, বুঝেছো তাহলে? সত্যিই তাই, নিজের মাতৃভূমি ছাড়া যায় না। সে যতই তুমি ভালো জায়গায় চলে যাও, এই জায়গা তোমায় টানবে, ভাষা তোমায় টানবে। এই শুনে অরুণ বলল, কিন্তু স্যার আমার না কিছু কোশ্চেন ছিল আপনার কাছে জানার জন্য। বলছি আমাদের এই ছোট কাকা আছে না, ঝন্টু কাকা, এই ঝন্টু কাকার নিয়ে কিছু কথা বলার ছিল। মানে আমি তো ছোট ছিলাম, ছোটবেলায় পুনেতে চলে যাই, তো আমি তো ঠিক সেইভাবে জানি না। স্যার আপনি যদি কিছু জেনে থাকেন একটু বলবেন। এই শুনে বিপ্লব স্যার বলে ওঠে, তো কি জানতে চাও ওর ব্যাপারে? অরুণের মনে হলো যেন বিপ্লব স্যারের বিরক্তি লাগলো এই ঝন্টুর নাম শুনে। তাই অরুণ একটু ভেবেচিন্তেই প্রশ্ন করলো, না আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, ঝন্টু কাকা তো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো, তাহলে ঝন্টু কাকা নিশ্চয়ই বাজি বানাতেও জানতো। এটাই আমার জিজ্ঞেস করার ছিল আপনার কাছে। এই কথাটা শুনে বিপ্লব স্যার চেয়ার ছেড়ে উঠে যায়। দেখো অরুণ, এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো না জানাই হয়তো ভালো আমাদের সবার পক্ষে। এই ভচ্চাস পরিবারের এমন কিছু কিছু অন্ধকার সত্য আছে যেগুলো জানলে তোমার লাভের থেকেও ক্ষতি বেশি হবে। সে নাও থাক, একটা কথা জেনে রাখো, ঝন্টুকে আমি চিনি। ঝন্টু আমার ছোটবেলাকার বন্ধু। ওর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমি বলতে পারবো না। এই শুনে অরুণ বলে ওঠে, স্যার আমার জানাটা খুবই দরকার স্যার, আপনাকে খোলাখুলি বলে দিচ্ছি স্যার। আমার মনে হয় এই বোমটা, যে বোমে আমার দাদু মারা গেছিল, সেটা আমার বিঘা ফাটায়নি, সেটা আমার এই কাকা ঝন্টু কাকাই মনে হয় ফাটিয়েছে বোমটা। বিঘা ক্ষমতাই ছিল না একটা বোম বানিয়ে ফাটানো। আমার মনে হয় আমার এই ঝন্টু কাকাই কিছু একটা করেছিল, তার লোভ অনেক বেশি সম্পত্তির প্রতি। স্যার আমাকে একটা সত্যি কথা বলুন, যখন আমার দাদু মারা যায় তখন কি ঝন্টু কাকার কোনো পয়সা কড়ির অসুবিধা হয়েছিল? মানে তার কাছে কি কোনো পয়সা কড়ি ছিল না, এমন কিছু হয়েছিল? অরুণের এই কথা শুনে বিপ্লব স্যার ধপ করে চেয়ারে বসে পড়ে। অরুণ লক্ষ্য করে বিপ্লব স্যারের হাতটা হালকা হালকা কাঁপছে। অরুণ ভয় পেয়ে যায়। বিপ্লব স্যারের কি শরীরটা খারাপ হওয়া শুরু হলো? বিপ্লব স্যার অরুণের দিকে তাকায়। অরুণ লক্ষ্য করে বিপ্লব স্যারের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, শোনো, কিছু কিছু অপ্রিয় সত্য তোমাদের এই পরিবার ধ্বংস করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি তোমার শিক্ষক,
আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। সত্যি বলতে গেলে হ্যাঁ, ঝন্টুর লোভ বিঘার থেকে অনেক বেশি ছিল। আর সেই সময় ঝন্টু রেসের মাঠে অনেক টাকা হারায় ও পয়সার দরকার ছিল। রেসের মাঠে আমি যাওয়ার জন্য ঝন্টুকে অনেকবার বাধা দিয়েছি। তোমাদের বাড়িতে একটা মূল্যবান মূর্তি ছিল গৌতম বুদ্ধ, তোমার দাদু তিবেতে যান সেখান থেকে এনেছিল। সেই মূর্তিটা তোমার এই ঝন্টু কাকা বেচতে চেয়েছিল নিজের এই সমস্যা থেকে বেরোনোর জন্যে। তোমার দাদু ওটা দিতে চান না, বলে নিজের সমস্যা নিজেই সমাধান করো। তাকে একটা পয়সা দেয়নি। সেদিন যেদিন এই দুর্ঘটনা ঘটে সেদিন আমি সেই বোমের একটা অংশ পড়া পাই মাটিতে। তুলে দেখতে পাই সেখানে কোম্পানির নাম লেখা আছে। সেটা আর কিছুই না, তোমার এই ঝন্টু কাকার কোম্পানির নাম। আমি তৎক্ষণাৎ ঝন্টুকে জিজ্ঞেস করেছিলাম, এটা কি? শেষমেশ নিজের লোভের জন্য নিজের বাবাকে হত্যা করলি। একটা কথা তোমাকে বলি অরুণ, সেই সময় আমারও আর্থিক স্থিতি ভালো ছিল না। আমারও চাকরি বাকরি কিছু ছিল না, বিয়ে হয়ে গেছিল, পয়সার দরকার আমারও ছিল। ঝন্টু আমাকে বেশ কিছু পয়সার লোভ দেখায়, বলে সারাটা জীবন আমাকে পয়সা দিতে থাকবে, শুধু আমি মুখটা খুলবো না। আমার মুখটা খোলা আজকে দরকার ছিল। আমি চাই না তোমার কাছে অসত্য লুকিয়ে রাখতে। আর এই সত্যি গোপন করে রেখে আমি সারা জীবনটা বাঁচতে এমনিও পারিনি। আজ অনেক হালকা লাগছে। অরুণ রীতিমতো চমকে যায় কথাগুলো শুনে। দেখতে পায় বিপ্লব স্যার রীতিমতো কাঁদছে। অরুণ বুঝতে পারে না ভুলটা কার, এই জন্য ভুলটা সবার। স্যার, তাহলে সমান দোষী আপনিও। আপনারও পয়সার লোভ ছিল। আপনিও বলতে পারতেন পুলিশে গিয়ে যে এগুলো এগুলো হয়েছে, কিন্তু আপনি বললেন না। দোষ আপনারও স্যার, আপনাকেও পুলিশে দেওয়া হবে স্যার, সেটা মাথায় রাখবেন আপনিও। অরুণের এই কথা শুনে বিপ্লব স্যার বলে ওঠে, অরুণ, তুমি চাইলেই আমায় দোষ দিতে পারো, তোমার অধিকার আছে। তবে তোমাকে আরো একটা বড় সত্যি কথা আমি আজকে বলতে চাই। তোমার পিকাচাটা এখনো বেঁচে আছে। সে মারা যায়নি। আমার গ্রামের বাড়িতে এখনো তোমার পিকাচাটা ভালোই আছে। ওই দিন ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেটা আমি মেনে নিইনি। ওকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। ও ওখানে দিব্যি আছে, বেঁচে আছে। চাইলে তুমি দেখা করে আসতে পারো। এই কথা শুনে অরুণের নিজেরও খুব কষ্ট হয়। যে কোনো দোষ করেনি, সে দোষের ভাগীদার হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। অরুণ আর কোনো কথা বাড়ায়নি। বোমের ওই অংশটা নিয়ে ও বাড়ির বাইরে বেরিয়ে যায়। অরুণের হঠাৎ একবার মনে হয় কে যেন তাকে ফলো করছে যখন ও বাড়িতে যায়। ও আর বেশি ভাবেনি। ওর মাথায় একটাই জিনিস ছিল, ঝন্টুকে পুলিশে দিতে হবে। দুর্ঘটনা কোনোদিন বলে কয়ে আসে না, ঠিক তারই উদাহরণ আজ দেখা গেল। বিপ্লব স্যারকে গুলি মারা হয়েছে। কে মেরেছে এখন পর্যন্ত জানা যায়নি। ধরে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন। তার প্রাণ যে আছে, অরুণের আরো জানার ইচ্ছে বাড়ে যে কে গুলিটা মারল, যদি বিপ্লব স্যার বলতে পারে। কারণ তার আগের দিনই অরুণকে সব সত্যি কথা বিপ্লব স্যার বলে দিয়েছে। অরুণের সন্দেহটা প্রথম থেকেই তার নিজের কাকার ওপরই ছিল, সেই ঝন্টু কাকার ওপর। হসপিটালে গিয়ে অরুণ দেখতে পায় বিপ্লব স্যার আইসিইউতে আছে। জানতে পারে গুলিটা প্রায় হার্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। মৃত্যু ঘটতে পারত, ইন্টারনাল ব্লিডিং হয়েছে কিছুটা, কিন্তু এখন সে স্টেবল আছে। যখন বিপ্লব স্যারের জ্ঞান ফেরে, ডাক্তারের কাছে অনেক অনুরোধ করে অরুণ বিপ্লব স্যারের সঙ্গে দেখা করার জন্য
আইসিইউর মধ্যে ঢোকে। অরুণ জিজ্ঞেস করে বিপ্লব স্যারকে, এটা কি করে হলো স্যার? কে মেরেছে কিছু বলতে পারবেন আপনি? আমার জানাটা খুবই দরকার। মানুষ যে এতটা নিচে নামতে পারে এই প্রথম জানলাম। ঝন্টু আমাকে শেষ করতে চাইছিল। আমার কাজ ফুরিয়ে এসেছে, তাই আমাকে শেষ করতে চাইছিল। এই শুনে রীতিমতো অরুণের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। ওরই নিজের কাকা বিপ্লব স্যারকে হত্যা করতে গেছিল। ওর নিজের কাকা একটি মার্ডারার। অরুণের আর কোনো সন্দেহ থাকে না। ও ঠিক করে বর্ধমান যাবে। বর্ধমান থেকে প্রথম ওর বিঘাঝাটাকে বাড়িতে আনা হবে, আর তারপর পুলিশ নিয়ে ঝন্টু কাকাকে গ্রেফতার করা হবে। অরুণ খুব তাড়াতাড়ি টিকিট কেটে বর্ধমানের দিকে রওনা দিল। বর্ধমানে পৌঁছে ও যখন সেই পুরনো বাড়িতে বিপ্লব স্যারের গেল, দেখতে পেল বাড়ির দরজা খোলা। একটা কেয়ারটেকার আছে, সেও পেছন ফিরে বসে আছে। তাকেও খুব চেনা চেনা মনে হলো। ও যখন আরো এগোলো, এগিয়ে দেখে ওই লোকটা আর কেউ না, রামু। ও গিয়ে ডাকলো, রামু কাকা, তুমি এখানে? এখানে কি করছো তুমি? রামু কিছুটা চমকে গেছিল ওকে দেখে। রামু বলে ওঠে, বাবু আপনি? ও ও ও, বুঝি নাই যে আপনি আসবে, কিন্তু এটাও বুঝেছিলাম যেদিন বিপ্লব স্যার গুলি খেলো তখনই বুঝেছিলাম সব সত্যি ফাঁস হয়ে গেছে। স্যার, আপনার বিঘাজাটা ভেতরে আছে, তার সাথে গিয়ে দেখা করে আসে। স্যার। অরুণ আস্তে আস্তে ভেতরের ঘরে প্রবেশ করলো। ভেতরের ঘরে গিয়ে দেখতে পায় একটা মানুষ শুয়ে ঘুমাচ্ছে। সেই লম্বা চুল যা ও স্বপ্নে দেখেছিল, কিন্তু অবশ্যই তার বয়স অনেক বেড়ে গেছে। সে ঘুমাচ্ছে দেখে অরুণ আর কিছু বলল না। সত্যি এই মানুষটাকে কত কষ্ট দেওয়া হয়েছে, যে কিছুই করেনি, যার কোনো পাপ নেই। অরুণের চোখে জল চলে আসলো। কতটাই কষ্ট পেল সে সারা জীবনটা। অরুণ ঠিক করলো বিঘাচাটাকে ও পুনেতে নিয়ে যাবে ওর সঙ্গে, আর এখানে রাখবে না। ও বিঘাচাটাকে নিজের সঙ্গে রাখবে। এরপর অরুণ ঠিক করলো পুলিশ স্টেশনে যাওয়া উচিত, আর পুরো কথাটা বলা উচিত। যা ভাবলো ও তাই করলো। পুলিশ স্টেশনের দারোগাকে পুরো কথাটা খুলে বলল। কে দোষী এখন সবাই জানে। পুলিশকে নিয়ে ও বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যখন ঢোকা হয়, ঢুকেও দেখতে পায় ঠিক সামনেই ঝন্টু কাকা বসে পেপার পড়ছে। অরুণ চিল্লে ওঠে, স্যার, এই হলো সেই মার্ডারার যে তার বাবাকেও মেরেছে এবং তার ভাইকেও ভিখারির মতো রাস্তায় ফেলে রেখেছিল, আর বিপ্লব স্যারকেও মারার চেষ্টা করেছে। স্যার, এনাকে জলদি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে নিয়ে যান, লকাপে ভরে দিন। ঝন্টু কাকা আস্তে করে পেপারটাকে বন্ধ করে ফিরে তাকায়। তাকিয়ে বলে, কি প্রমাণ আছে বলতো তোর কাছে যে আমি আমার বাবাকে হত্যা করেছি? আবার কে বিপ্লবকেও মেরেছি? আর কি প্রমাণ আছে তোর কাছে? বল, কিছু প্রমাণ আছে? অরুণ বলে ওঠে, প্রমাণ চাই তোমার? বিপ্লব স্যার বেঁচে আছে, এটাও একটা প্রমাণ, আর সাথে কাকে নিয়ে এসেছি সেটা একবার দেখো তুমি। ঝন্টু যখন তাকায়, দেখে সেই ওর পুরনো ভাই ঠিক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ঝন্টুর রীতিমতো হাত কাঁপতে লাগে। হাতের থেকে বন্ধ করা পেপারটা পড়ে যায়। ও বুঝতে পারে না ও কি করবে। সব ফাঁস হয়ে গেল। কি করে বেঁচে আছে? বিপ্লব ওর সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। গুলিটাতে যখন চালিয়েছিল, পুরো বুক লক্ষ্য করে চালিয়েছিল। ও ঠিক
পাঞ্জাবির পকেট থেকে আবার সেই রিভলভারটা বের করে আর বের করে বলে, ভেবেছিসটা কি? হ্যাঁ, তার মানে সবাই বেঁচে আছে। আমাকে ধরবি? আমাকে? তোরা কোনোদিন আমাকে ধরতে পারবি না, কোনোদিন আমাকে ধরতে পারবি না, কোনোদিন না, কোনোদিন না। একটা গুলি চলে, কেউ আটকাতে পারে না। সেটা ঝন্টু নিজেই নিজের মাথায় মারে আর ওখানেই পড়ে যায়। ঝন্টু কাকাকে সত্যিই কেউ ধরতে পারলো না। সে সত্যিও ওই মুহূর্তে সবাই ছুটে আসে। বাড়ির লোকরা দেখে ঠিক সামনে ঝন্টুর মৃতদেহ পড়ে আছে। সব শেষ। সুজয় প্রমোটার বাড়ি কিনে নেয়। বিঘাজাটাকে অরুণ নিজের সঙ্গে পুনেতে নিয়ে চলে যায়। ও ভাবে যে বিঘাজাটার চিকিৎসা ওখানেই করা হবে, আর বিঘাজাটা ওরই পরিবারের একটি অংশ হয়ে থেকে যাবে। আজ শুনছিলেন সম্পত্তির তৃতীয় পর্ব এবং অন্তিম পর্ব। অভিনয়ে অরুণের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, বিপ্লব স্যার, ঝন্টু ভূমিকায় আমি শুভম সরকার। ভালো লাগলে আমাদের গল্পটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ক্লিক করবেন বেল আইকনটি। যে কোনো নতুন আপডেট আসলে আপনি পেয়ে যাবেন তাতে। দেখা হচ্ছে আবার নেক্সট উইক একটি নতুন গল্পের সঙ্গে। আনটিল দেন, গুড বাই।